স্বাগত সবাইকে। আজকের আমাদের টপিক হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার পুরনো বছরের জেনারেল স্টাডিজের প্রশ্নগুলি নিয়ে। তো এই ভিডিওতে আমরা জেনারেল স্টাডিজের প্রশ্ন নিয়ে আলোচনা করব, সাথে সেই প্রশ্নের থেকে আরও ডিটেলসে তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। তো ভিডিওটা একটু বড় হবে। আর হ্যাঁ, পুরনো বছরের এই পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা 2021 সালে হয়েছিল। এই 21 আর এই 25-এর মাঝে আর কোনো পরীক্ষা হয়নি, সেই কারণে আমরা পুরনো বছরের প্রশ্ন হিসেবে 2021 সালের প্রিলিমিনারির প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো যে প্রিলিমিনারি পরীক্ষাতে জেনারেল স্টাডিজ থেকে 50টা প্রশ্ন আসে। তো চলো এক এক করে দেখে নিই। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফির প্রচলন শুরু হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটকে। কর্ণাটক রাজ্যে ভারতের সর্বপ্রথম কফির প্রচলন শুরু হয়েছিল। তো কিছুটা ডিটেলসে আমরা দেখে নিই এখান থেকে। 1700 শতকে কর্ণাটক রাজ্যে প্রথম কফির চাষ শুরু হয়েছিল। বাবা বুদান নামক এক সুফি সাধকের মাধ্যমে তিনি মক্কা থেকে একটি কফির বীজ এনেছিলেন। সেটিকে চিকমাগালুর জেলার বাবা বুদানগিরি পাহাড়ে রোপণ করেন। এই চিকমাগালুর জেলাকে ভারতের কফির জন্মভূমিও বলা হয়। ভারতের প্রায় 70% কফি উৎপাদন হয় এই কর্ণাটক রাজ্যে। আর এই কর্ণাটক রাজ্য ছাড়াও কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যাতেও কফি উৎপাদন হয়। ভারতের প্রধানত আরাবিকা, রোবুস্তা এই দুই ধরনের জাতের কফির চাষ করা হয়। কর্ণাটকেও এই দুই ধরনের জাতি ব্যাপকভাবে চাষ করা হয়। এছাড়াও ভারতের কফি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? কর্ণাটকের ব্যাঙ্গালোরে। দেখো, যে কয়টা তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে সবগুলোই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষাতে প্রায়ই এসে থাকে। পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? তো যেহেতু শতকরা পরিমাণ বলেছে, তো উত্তর হয়ে যাবে মিজোরাম। আর যদি আয়তনের দিক থেকে বলতো তাহলে উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। তো ডিটেলসে আমরা দেখে নেব। মিজোরামে হচ্ছে শতকরা হারে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। মিজোরামের 84.53% বনাঞ্চল রয়েছে এই FSI রিপোর্ট 2021 অনুযায়ী। FSI এর ফুল ফর্ম হচ্ছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, যা 2 বছর অন্তর অন্তর ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট প্রকাশ করে, যেখানে এই তথ্যটি দেওয়া হয়েছে। মিজোরাম হচ্ছে একটি পাহাড়ি রাজ্য। আর মিজোরামে ট্রপিক্যাল এভারগ্রিন ও ময়েস্ট ডেসিডুয়াস ধরনের ফরেস্ট দেখা যায়। আর এই মিজোরামে এই ঝুম চাষ খুবই বিখ্যাত। পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন এসে থাকে যে ঝুম চাষ, কোন রাজ্যের ঝুম চাষ বিখ্যাত। আর এই ঝুম চাষকে শিফটিং কাল্টিভেশনও বলা হয়। এই ঝুম চাষকে শিফটিং কাল্টিভেশনও বলা হয়। আর এছাড়াও মিজোরাম ছাড়াও অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুরেও বনভূমির শতকরা পরিমাণ অনেকটাই বেশি রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে মিজোরামে। শতকরার দিক থেকে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে মিজোরামে। আর আয়তনের দিক থেকে বললে উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। দেখো, এটা লিখেও দিয়েছি আমি এখানে, আয়তনের দিক থেকে প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, ব্যাস। পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এর উত্তর হয়ে যাবে NH-44। NH-44 হলো ভারতের সবচেয়ে দীর্ঘতম জাতীয় সড়ক। তো একটু ডিটেলসে দেখে নিই। ভারতের এই দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44, আর এর দৈর্ঘ্য হচ্ছে 3745 কিলোমিটার। ঠিক আছে, পরীক্ষাতে এমনও প্রশ্ন আসতে পারে যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের দৈর্ঘ্য কত? তো মনে রাখবে 3745 কিলোমিটার। আর এই NH-44 হচ্ছে উত্তরে শ্রীনগর থেকে, জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। আর এটাও মনে রাখবে যে NH-7 এটি হচ্ছে এক সময় এই NH-44 সাথে যুক্ত হয়ে গেছিল। আর এটাও মনে রাখবে যে NH-44 ভারতের মোট 11টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত। আর এই 11টি রাজ্যও
মনে রাখবে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ু। পরীক্ষাতে এমন প্রশ্ন আসতে পারে যে বললো যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক নিম্নলিখিত কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয় না। সেই কারণে তোমাদের এই 11টা রাজ্যেরই নাম মনে রাখা প্রয়োজন। আর এটাও মনে রাখবে যে দ্বিতীয় দীর্ঘতম হচ্ছে NH-27, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন ব্রাউজারটি সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়। উত্তর হয়ে যাবে টর। এটারও একটু ডিটেলস জেনে নিই। আর দেখো, এই টর হচ্ছে সেই ব্রাউজার যার মাধ্যমে প্রধানত ডার্ক ওয়েব ব্যবহার করা হয়। মানে সাধারণত ডার্ক ওয়েব ব্যবহার করতে এই টর ব্রাউজারটি ব্যবহার করা হয়, কারণ এটি ব্যবহারকারীর পরিচয় গোপন রাখে এবং এনক্রিপ্টেড নেটওয়ার্কের মাধ্যমে ট্রাফিক পরিচালনা করে। আর এর সম্বন্ধে এত ডিটেলস পড়ার প্রয়োজন নেই, যদি ইচ্ছে হয় তো পড়তে পারো, এখানে আরও 4টে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত। এটার উত্তর হয়ে যাবে সুবর্ণরেখা নদীর তীরে এই মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি অবস্থিত। একটু ডিটেলস জেনে নিই। মুড়িতে অবস্থিত এই হিন্দালকো ইউনিট ঝাড়খণ্ড রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র, যা সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। সুবর্ণরেখা নদী হল ভারতের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। এই নদী ছোট নাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে উপসাগরীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। সুবর্ণরেখা নদীর তীরে রয়েছে এই চান্ডিল বাঁধ, যা ইরিগেশন ও হাইড্রো পাওয়ার প্রকল্পের জন্য ব্যবহৃত হয়। তো দেখো, এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। বলতে পারে যে এই হিন্দালকো যে ইউনিটটা রয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত। উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড রাজ্যে। আর এমনও বলতে পারে যে এই হিন্দালকো ইউনিট থেকে সাধারণত কী উৎপন্ন হয়, মানে উৎপাদন করা হয়। উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের রাসায়নিক সংকেত হলো Al। আর এবার এমন প্রশ্ন আসতে পারে যে এই সুবর্ণরেখা নদী কোন রাজ্যে অবস্থিত। ঝাড়খণ্ড। আর এই সুবর্ণরেখা নদী কোন মালভূমির থেকে উৎপন্ন হয়। উত্তর হয়ে যাবে ছোটনাগপুর মালভূমি। আর এই চান্ডিল বাঁধ কোন নদীর তীরে অবস্থিত। উত্তর হয়ে যাবে সুবর্ণরেখা নদী। তো সব তথ্যই খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক কে ছিলেন। এর উত্তর হয়ে যাবে অপশন ডি, সত্যেন্দ্রনাথ বোস। তো একটু ডিটেলসে জেনে নিই। সত্যেন্দ্রনাথ বোস হলেন প্রথম যিনি পদ্মবিভূষণ পুরস্কারে পুরস্কৃত হন। তিনি 1954 সালে এই সম্মানে সম্মানিত হন। তিনি হচ্ছেন একজন পদার্থবিজ্ঞানী যিনি বোস-আইনস্টাইন পরিসংখ্যান ও বোসন কণা তত্ত্বের জনক। পদ্মবিভূষণ হলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। আর এটাও মনে রাখবে যে 1954 সালে এই পদ্ম পুরস্কার চালু করা হয়েছিল। এই পদ্ম পুরস্কার 3টি বিভাগে দেওয়া হয়, যথা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। আর সত্যেন্দ্রনাথ বোসের নাম অনুসারেই এই বোসন কণার নামকরণ করা হয়েছিল। আর এটাও মনে রাখবে তিনি পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক হিসেবে কাজ করেন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা এই যে এইগুলো দেখছো এগুলো তোমরা আমাদের অ্যাপ্লিকেশন থেকেও পড়তে পারো, সেখানে টেক্সট আকারে দেওয়া থাকে, তো পড়তে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো গুগল প্লে স্টোর থেকে তোমরা প্র্যাকটিস সেট বলে সার্চ করবে, দেখবে প্রথমেই একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, খুব ভালো রেটিং চেক করতে পারো। তো সেটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমরা PYQ অপশানে যাবে, দেখবে PYQ অপশানে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI 2021-এর জিএস প্রশ্ন দুটো পার্টে দেওয়া রয়েছে। দুটো পার্টের মধ্যে টোটাল 50টা প্রশ্ন, মানে 2021 সালে প্রিলিমিনারি পরীক্ষাতে 50টা প্রশ্ন এসেছিল, তো 50টা প্রশ্নই সেখানে পেয়ে যাবে। সাথে সেই 50টা প্রশ্নের সাথে এইরকম ডিটেলসে এর থেকেও বেশি ডিটেলস তোমরা ওখানে পেয়ে যাবে, তো অবশ্যই সেখান থেকে পড়ে নেবে। আর হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনের ম্যাথ রিজনিং অপশান আছে, সেখানে গিয়ে তোমরা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর 2021-এর পরীক্ষাতে যে 25টা ম্যাথের প্রশ্ন এসেছিলো সেগুলোও তোমরা ওখানেই পেয়ে যাবে। হ্যান্ড রিটেন সমাধানও সেখানে দেওয়া রয়েছে, তো অবশ্যই ডাউনলোড করতে ভুলবে না। ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা সেই অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নে চলে যাই। তেহরি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত। অপশন অনুযায়ী উত্তর হয়ে যাবে গঙ্গা। এবার অনেক সময় গঙ্গা না দিয়ে এখানে ভাগীরথী দেওয়া থাকলে উত্তরে যায় ভাগীরথী, কারণ গঙ্গার একটি প্রধান উপনদী হচ্ছে
ভাগীরথী নদী, ঠিক আছে। তো তেহরি বাঁধ হচ্ছে গঙ্গা নদীর ওপর অবস্থিত অপশান অনুযায়ী। দেখো ডিটেলসে আমরা সেগুলোও পড়ে নেব। তেহরি বাঁধ হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি নির্মাণ করা হয় দেখো ভাগীরথী নদীর ওপর, যা গঙ্গা নদীর প্রধান উপনদী, ঠিক আছে। ভাগীরথী অলকনন্দা নদীর সঙ্গমস্থলকে দেবপ্রয়াগ বলা হয়, ঠিক আছে। আর এরপরে তোমরা এখান থেকে পড়তে পারো যে তেহরি বাঁধ হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ, ঠিক আছে। এর উচ্চতা দেওয়া রয়েছে মিটারে হচ্ছে 260.5 মিটার, আর যদি ফুটে দেওয়া থাকে তাহলে হচ্ছে 855 ফুট উচ্চতা, ঠিক আছে। আর তেহরি বাঁধে হচ্ছে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা প্রচলিত। আর তেহরি বাঁধে হচ্ছে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। এটি উত্তর ভারতের বিদ্যুৎ চাহিদা পূরণের গুরুত্বপূর্ণ। তো এখান থেকে অনেক প্রশ্নই আসতে পারে, যেরকম দেখো এই তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, ঠিক আছে। এবার তেহরি বাঁধ কোন নদীর ওপর? এটা তো প্রশ্ন এসছে ভাগীরথী নদীর ওপর। ভাগীরথী হচ্ছে গঙ্গা নদীর একটি প্রধান উপনদী। এবার এমন প্রশ্ন আসতে পারে যে এই ভাগীরথী এবং অলকনন্দার সঙ্গমস্থলকে কী বলা হয়? দেবপ্রয়াগ, ঠিক আছে। এবার বলতে পারে যে ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কোনটি? উত্তরে যাবে তেহরি বাঁধ। এখানে একটু বানান ভুল আছে, তো মানিয়ে নেবে। এইবার তেহরি বাঁধে যদি উচ্চতা বলে মিটারে বললে এটা হবে, আর ফুটে বললে এটা হবে, ঠিক আছে। আর তেহরি বাঁধে যদি প্রকল্প জলবিদ্যুৎ প্রকল্পের নাম বলে তো তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন। আর তেহরি বাঁধে সর্বাধিক কত বিদ্যুৎ উৎপাদন করা যায়? উত্তর হয়ে যাবে 1000 মেগাওয়াট। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? তো উত্তরে যাবে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। আর অগ্ন্যাশয় হলো একটি মিশ্র গ্রন্থি যেখানে এখানে একটু বানান ভুল আছে, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় হিসেবেই এই গ্রন্থি কাজ করে, তাই একে অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। দেখো অন্তঃক্ষরা অংশ থেকে ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এবার অগ্ন্যাশয়ের বহিঃক্ষরা অংশ থেকে পাচনতন্ত্রের সহায়ক এনজাইম যেমন অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন নিঃসৃত হয়, যা খাদ্য হজমে সাহায্য করে, ঠিক আছে। এবার হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসকে বাংলায় বলে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেখানে বিটা সেল হচ্ছে ইনসুলিন এবং আলফা সেল হচ্ছে গ্লুকাগন। এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নে চলে যাই। পম্পাস। পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? এর উত্তর হয়ে যাবে দক্ষিণ আমেরিকা মহাদেশে এই পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটারও একটু ডিটেলসে পড়ে নেব। দেখো পম্পাস হলো দক্ষিণ আমেরিকার একটি বিস্তৃত ও সমতল ঘাসভূমি অঞ্চল, যা প্রধানত আর্জেন্টিনা, উরুগুয়ে, দক্ষিণ ব্রাজিল জুড়ে বিস্তৃত। এই অঞ্চলে মূলত মাঝারি উষ্ণতা এবং পর্যাপ্ত বৃষ্টিপাত থাকায় ঘাস জন্মে প্রচুর, যা পশুপালন ও কৃষিকাজের জন্য উপযোগী। এছাড়াও এই পম্পাস অঞ্চলে ব্যাপকভাবে গম, ভুট্টা, সয়াবিন উৎপাদন হয়। আর এটাও মনে রাখবে যে পম্পাস হলো টেম্পারেট গ্রাসল্যান্ড বা ঘাসভূমি, যেমন উত্তর আমেরিকার প্রেরিস, ইউরেশিয়ার স্টেপিস, আফ্রিকার ওয়েল্ডস এবং অস্ট্রেলিয়ার ডাউন্স। আর এই অঞ্চলকে প্রায়ই বলা হয় ওয়ার্ল্ডস গ্র্যানারি, কারণ এটি বিশ্বের অন্যতম উর্বর কৃষিভূমি, ঠিক আছে। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? উত্তর হয়ে যাবে দামোদর অববাহিকায়। ভারতের সঞ্চিত কয়লার 80% কয়লায় দামোদর অববাহিকায় রয়েছে। তো দেখো একটু ডিটেলস দেখে নিই। ভারতের প্রায় 80% কয়লা মজুদ পাওয়া যায় দামোদর অববাহিকায়, যা মূলত ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যবর্তী অঞ্চলে বিস্তৃত। আর এই উপত্যকায় রয়েছে ভারতের অন্যতম প্রধান কয়লা ক্ষেত্র, যা ঝরিয়া, রানীগঞ্জ, বোকারো, গিরিডি, ধানবাদ প্রভৃতি। আর দামোদর নদীকে ভারতের কয়লার রুরও বলা হয়, কারণ এটি জার্মানি রুর অঞ্চলের মতো শিল্প এবং কয়লা সমৃদ্ধ অঞ্চল। দামোদর অববাহিকা ভারতের লৌহ ইস্পাত শিল্প যেমন বোকারো, বার্নপুর, দুর্গাপুর এবং তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য অপরিহার্য। ভারতের কয়লার প্রধান ধরনের কয়লা রয়েছে বিটুমিনাস, যাকে মাঝারি মানের কয়লাও বলা হয়,
দামোদর অববাহিকায় এটি প্রধানত পাওয়া যায়, মানে এই বিটুমিনাস প্রকৃতির কয়লাই প্রধানত পাওয়া যায় এই দামোদর অববাহিকায়। পরবর্তী প্রশ্ন, কলকাতাকে আলিগড় নামকরণ কে করেন? উত্তরে যাবে সিরাজউদ্দৌলা। এটার একটু ডিটেলস দেখে নিই। সিরাজউদ্দৌলা নবাব আলীবর্দী খানের দৌহিত্রে ও বাংলা, বিহার, উড়িষ্যা শেষ স্বাধীন নবাব কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রেখেছিলেন 1756 সালে। তো কবে রাখা হয়েছিল এই আলীনগর নাম? 1756 সালে। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে কলকাতা আক্রমণ করেন এবং ফোর্ট উইলিয়াম দখল করেন, যা পরে নামকরণ করা হয় আলীনগর। আলীনগর নামটি রাখা হয়েছিল তার দাদা নবাব আলীবর্দী খানের স্মৃতিতে। এই ঘটনার কিছুদিন পরেই 1757 সালে পলাশীর যুদ্ধ হয়, যেখানে সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাছে পরাজিত হয়। এবার আলীনগর চুক্তি হয়েছিল সিরাজউদ্দৌলা ও ব্রিটিশদের মধ্যে, যাতে কলকাতায় কোম্পানির দখল স্বীকৃত হয়। তো এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে, যেমন একটা প্রশ্ন হচ্ছে এই কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর কবে করা হয়েছিল? 1756 সালে। এবার কার স্মৃতিতে রাখা হয়েছিল এই আলীনগর নামটি? হয়ে যাবে তার দাদা নবাব আলীবর্দী খানের স্মৃতিতে। আর পলাশীর যুদ্ধ কবে হয়? 1757 সালে। পলাশীর যুদ্ধে কার কার মধ্যে হয়েছিল? সিরাজউদ্দৌলা ও ব্রিটিশদের মধ্যে। এবং কে জয়লাভ করেছিল? তো মানে পরাজিত হয়েছিল সিরাজউদ্দৌলা, ব্রিটিশ জয়লাভ করেছিল। ঠিক আছে, তো এগুলো মনে রাখবে। আর এই আলীনগরের চুক্তি কার মধ্যে হয়েছিল? তো এটা হয়ে যাবে সিরাজউদ্দৌলা ব্রিটিশদের মধ্যে। তো সবগুলো তথ্যই খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নে চলে যাই। নিম্নোক্ত মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? এটার উত্তর হয়ে যাবে দামাস্কাস। একটু ডিটেলসে দেখে নিই। দামাস্কাস, যা বর্তমানে সিরিয়ার রাজধানী। তো সিরিয়ার রাজধানী কি? দামাস্কাস। ঠিক আছে, বিশ্বের অন্যতম প্রাচীনতম স্থানীয়ভাবে বসবাসযোগ্য শহর এবং সবচেয়ে প্রাচীন রাজধানী শহর হিসেবে স্বীকৃত। এই শহরের ইতিহাস প্রায় 11,000 বছর পুরনো এবং খ্রিস্টপূর্বাব্দ 3000 সালের দিকে এটি একটি শহর হিসেবে বিকশিত হয়েছিল বলে ধরা হয়। দামাস্কাস বহু প্রাচীন সভ্যতা, যেমন এগুলো পড়ার দরকার নেই, এগুলো অনেকটা ডিপে চলে যায়। তো এইটুকু মনে রাখবে যে উমাইয়া মসজিদ দামাস্কাসের বিখ্যাত ইসলামিক স্থাপত্যের একটি বিখ্যাত নিদর্শন এবং বিশ্বের অন্যতম প্রাচীন মসজিদ। ঠিক আছে, আর এটার লাস্ট লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ইউনেস্কো 1979 সালে দামাস্কাস শহরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। তো মনে রাখবে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 4 ঘটিকার বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? উত্তর হয়ে যাবে আমাজন ও কঙ্গো অববাহিকায় এই 4 ঘটিকার বৃষ্টি বা 4 o'clock রেন দেখতে পাওয়া যায়। তো 4 ঘটিকার বৃষ্টি সাধারণত আমাজন ও কঙ্গো অববাহিকা সহ বিষুবীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই বৃষ্টি হলো কনভেকশনাল রেনফল, যা দিনের বেলায় সূর্যের তাপে ভূমি উত্তপ্ত হয়ে বাষ্পীভবনের ফলে বিকেলে বৃষ্টি ঘটে। প্রতিদিন প্রায় একই সময় দুপুরের পর, বিশেষ করে 4টের দিকে এই বৃষ্টি শুরু হয় বলে একে 4টের বৃষ্টি বলা হয়। আর এটা মনে রাখবে, এই এলাকায় বার্ষিক 2000 মিলিমিটার থেকে 4000 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। আর এই ধরনের বৃষ্টি আমাজন রেন ফরেস্ট, দক্ষিণ আমেরিকার আমাজন রেন ফরেস্ট এবং আফ্রিকার কঙ্গো রেন ফরেস্ট অঞ্চলে দেখা যায়। এগুলি বিশ্বের বৃহত্তম রেন ফরেস্ট। তো পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই ইন্দ্র অনুশীলনটি কোথায় আয়োজন করা হয় 2021 সালে? 2021 সালে রাশিয়াতে আয়োজন করা হয়। আর এই 2021 সালে ছিল এর 12তম সংস্করণ। আর লাস্ট 2025 সালে আয়োজন করা হয়, এটি ছিল 14তম সংস্করণ, যা ভারতের চেন্নাইতে আয়োজন করা হয়। মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। আর এই ইন্দ্র অনুশীলনটি ভারত ও রাশিয়ার মধ্যে আয়োজন করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? মেয়াদকাল হয়ে যাবে 6 বছর। অপশন বি সঠিক উত্তর। আচ্ছা, বিধানসভার প্রতিটি সদস্যের মেয়াদ হচ্ছে 6 বছর। এটি
রাজ্য স্তরের উচ্চ কক্ষ হিসেবে গণনা করা হয় এই বিধান পরিষদকে। আর বিধান পরিষদে প্রত্যেক 2 বছরের অন্তরে 1/3 সদস্যর অবসর গ্রহণ করেন। তাই এটি একটি পার্মানেন্ট বডি, এটি কখনো ভেঙে যায় না। আর এই যে নিয়মটি, এটি হচ্ছে 172 নম্বর আর্টিকেল অনুযায়ী এই নিয়মটি নির্ধারণ করা হয়েছে। আর আরেকটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই বিধান পরিষদ বর্তমানে ভারতের মোট 6টি রাজ্যে রয়েছে। 1 হচ্ছে বিহার, 2 মহারাষ্ট্র, 3 কর্ণাটক, 4 তেলেঙ্গানা, 5 উত্তরপ্রদেশ, আর হচ্ছে লাস্ট অন্ধ্রপ্রদেশ। এই 6টি রাজ্যেই বিধান পরিষদ রয়েছে। আর হচ্ছে লাস্ট, এটাও খুবই গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম 30 বছরের প্রয়োজন, 30 বছর বয়সের প্রয়োজন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা এই কটা তথ্য নিয়ে আলোচনা করছি, বাকি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। বাকি প্রশ্নগুলো আমাদের এই অ্যাপ্লিকেশনে তোমরা পেয়ে যাবে ডিটেলসের সাথে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে ভুলবে না। গুগল প্লে স্টোরে ডেইলি প্র্যাকটিস সেট বা প্র্যাকটিস সেট বলে সার্চ করবে, দেখবে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। 4.5 রেটিং আছে, প্রায় 1 লাখ হতে চললো। এখানে 50,000 দেখাচ্ছে, তো 1 লাখ প্লাস হতে চললো ডাউনলোড। তো অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে বা ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে। ডাউনলোড করার পর PYQ অপশানে যাবে, সেখানে দেখবে WBPSI 2021-এর GS সেট বলে পার্ট 1 পার্ট 2 দুটো সেট রয়েছে। পার্ট 1-এ 25টা কোশ্চেন রয়েছে, পার্ট 2-তে 25টা কোশ্চেন। তোমরা জানো প্রিলিমিনারিতে টোটাল 50টা জেনারেল স্টাডিজের প্রশ্ন থাকে, তো দুটো পার্ট মিলিয়ে 50টা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। আর ডিটেলসে অনেক তথ্য রয়েছে, সেখান থেকেও তোমরা পড়ে নিতে পারো। আর হ্যাঁ, টেক্সট আকারে রয়েছে, তো তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। আর যদি তোমরা এসআই পরীক্ষাতে এই 21-এর পেপারেই যদি ম্যাথের প্রশ্নগুলো করতে চাও, তো এই অ্যাপ্লিকেশনেরই তোমরা ম্যাথস রিজনিং অপশানে যাবে। সেখানে গিয়ে তোমরা দেখবে যে সেখানেও দুটো পার্টে 25টা প্রশ্ন থাকে টোটাল পরীক্ষাতে। তো প্রথম পার্টে 12টা প্রশ্ন, পরের পার্টে 13টা প্রশ্ন, ম্যাথের প্রশ্নগুলো দেওয়া রয়েছে। আর সেখানে তোমরা হ্যান্ড রিটেন সমাধানও পেয়ে যাবে, তো সেগুলো তোমরা করে নিতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।